নীলক্ষেত গ্রামে হারু আর কালু দুই ভাই বাস করত। হারু ছিল সৎ, পরিশ্রমী আর সাহসী, আর কালু ছিল একেবারেই অলস। দুপুর না হলে তার ঘুমই ভাঙত না। কাজকর্মের বদলে আড্ডা আর মানুষকে ঠকানোই ছিল তার কাজ। গিন্নি, এই গিন্নি, আমি মাঠে গেলাম। ঘুম থেকে উঠে যেন আবার খোঁজাখুঁজি শুরু করো না, কেমন? আরে, বাইরে তো এখনো সকালের আলোই ঠিক মতো ফোটেনি, এখনো তো অন্ধকার। এত তাড়াতাড়ি কেউ মাঠে যায় নাকি? আর একটু ঘুমাও না, একটু পরে যেও। আরে না গিন্নি, মাঠে আজ অনেক কাজ আছে। এখানে আরাম করে ঘুমালে কি চলবে? আমার সংসার চলবে কি করে বলো তো? একটু পরে গেলেও সংসার চলবে, কিন্তু তুমি তো দিন দরিয়ার নিজের কাজ করে আবার পরের কাজেও সাহায্য করো। তাতে কি গিন্নি, অন্যকে সাহায্য করা তো ভালো কাজ। টাকা দিয়ে তো আর কাউকে সাহায্য করতে পারি না, না হয় শ্রম দিয়েই একটু সাহায্য করলাম। হ্যাঁ, সে না হয় করলে, কিন্তু নিজের শরীরের কথাও তো ভাবতে হবে। এইদিকে কাক টাকা ভরে কাজে চলে যাও, আবার আসো সেই সন্ধেবেলা। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, তাহলে তখন কি হবে বলো তো? কিছুই হবে না গিন্নি, আমি মাঠে গেলাম, তুমি ঘুমাও, কেমন? না, লোকটাকে নিয়ে আর পারি না। যাই, গিয়ে রান্নাঘরে রান্নাটা সেরে নিই, তারপর আবার মাঠে খাবার নিয়ে যাব। হারুর সংসার সামলাতো তার বউ সাথী। সাথী ছিল শান্ত স্বভাবের। সাথী রান্নায় খুব দক্ষ ছিল। অল্প উপকরণ দিয়েও খাবারে এমন স্বাদ তৈরি করতে পারত যে কেউ খাবার খেয়ে প্রশংসায় পঞ্চমুখ হতো। আরে বড় দিদি যে, এত সকালে রান্না করছো কেন? তোর দাদা তো মাঠে গেছে, ওর জন্যেই খাবার নিয়ে যাবো। কি বলছো, মাঠে গেছে? এখনো তো সকালই ঠিক করে হয়নি। তা বড়দা মাঠে গেল কখন? সে অন্ধকার থাকতেই মাঠে চলে গেছে রে। মাঠের কাজ প্রায় শেষ হয়ে এলো মনে হয়। বাবা, বড়দাকে দেখো, অন্ধকার থাকতেই মাঠে চলে যায়, আর এইদিকে আমার স্বামী তো দুপুর না হলে ঘুম থেকেই ওঠে না। বসরে ছোট, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি? না গো দিদি, বসবো না, আমার সংসারেও কাজ পড়ে আছে। এখন যাই, পরে আসবো। এই যে মহারাজ, এবার ওঠো, বলি আর কত বেলা পর্যন্ত ঘুমাবে শুনি? গিন্নি তুমি? না, তোমার জম। আহ, গিন্নি, এই সকাল হয়েছে আর তোমার কানের কাছে ক্যাচর ম্যাচর শুরু হয়েছে। আমি একটু আরাম করে ঘুমাচ্ছিলাম, অমনি তো দিলে আমার ঘুমটা ভেঙে। বরদাসী অন্ধকার থাকতেই মাঠে চলে গেছে, আর তুমি তুমি এখনো ঘুমোচ্ছ? তোমার কি লজ্জা করে না? এতে লজ্জার কি আছে? বর্দা কাজ করে আমার সংসার চালিয়ে দেবে নাকি? বর্দা কাজ করে বর্দার সংসার চালাবে, আর আমার সংসার আমি কাজ করে চালাই নাকি ঘুমিয়ে ঘুমিয়ে চালাই সেটা আমার বিষয়, বুঝলে? ওগো, তুমি বোঝো না কেন? কাজ না করলে সংসার চলে নাকি? কেন, আমার সংসারে কি কোনো অভাব আছে? আমি কাজ না করে বুদ্ধি দিয়ে মানুষকে ঠকিয়ে টাকা ইনকাম করি। এত কষ্ট করে শরীরের ঘাম ঝরিয়ে কে কাজ করে বলো তো? বলো। শোনো, ভালো পথে থেকে কাজ করাই ভালো। এই বেশি বুদ্ধি খাটিয়ে টাকা ইনকাম করতে গেলে কবে না জানি বিপদে পড়তে হবে। আরে ধুত তেরিকা, বুদ্ধিমান কখনো বিপদে পড়ে না। বিপদে পড়ে যাদের কোনো বুদ্ধি নেই তারা। যাও তো, আমাকে এখন ঘুমাতে দাও। দাও দাও, ঘুমাতে দাও, যাও এখন। বেশি বুদ্ধিমানের ঘটি জলে ডুবে, এই বলে রাখলুম একটা কথা।
তোমার যে কি মুরত আছে সেটা সময় হলেই বুঝতে পারবো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন হারু একটা নদীর ধার দিয়ে যাচ্ছিল। হারু নদীর ধারে বড় বড় কচু পাতার মাঝে গিয়ে থমকে দাঁড়ালো। পাতাগুলো বাতাসে দুলতে দুলতে হালকা নীল আলো ছড়াচ্ছিল। হঠাৎ তার চোখে পড়ল অদ্ভুত একটি কচু পাতা যেন বাতাসে স্বতন্ত্রভাবে ঝলমল করছে। আরে আরে, এই কচু পাতাটা দেখে মনে হচ্ছে কেমন অদ্ভুত। পাতাটা মনে হচ্ছে কেমন ঝিলমিল আলো ছড়াচ্ছে। যাই তো, এখান থেকে কটা কচু পাতা কেটে নিয়ে যাই। গিন্নি, ও গিন্নি, দেখো কি এনেছি দেখো। কি গো, কি এনেছো? গিন্নি দেখো, কি সুন্দর ঝলমলে কচু পাতা এনেছি গো। তাই তো, এই কচু পাতাগুলো অন্য কচু পাতার থেকে আলাদা। আর এমন কচু পাতা হয় সেটা তো আমি আজকেই জানলাম। হ্যাঁ গো গিন্নি, নদীর ধারে পাতাগুলো ঝলমল করছিল, তাই তো নিয়ে এলাম গো। কিন্তু আমার তো রান্না হয়ে গেছে, এখন এই পাতাগুলো দিয়ে কি করব? গিন্নি, রান্না করা যখন হয়ে গেছে তাহলে চলো ভিন্ন কিছু করি। কচু পাতার আবার ভিন্ন কিছু? সেটা আবার কি করবে? চলো গিন্নি, এই ভিন্ন কচু পাতা দিয়ে ফুচকা বানাই। কেউ হয়তো কচু পাতার ফুচকা খাইনি, বুঝলে? কি বলছো? এইসব কচু পাতার আবার কখনো ফুচকা হয় নাকি? হবে না কেন, বানালেই হবে। তোমার হাতে যে জাদু আছে, তাতে তুমি যা রান্না করবে তা মনে হবে অমৃত খাচ্ছি গো, বুঝলে? কিন্তু আরে কোনো কিন্তু না গো, তুমি না বলো না। যাও তো, রান্নাঘরে গিয়ে কচু পাতার ফুচকা বানাও। যাও যাও, কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন যাচ্ছি। এরপর সাথী কচু পাতাগুলো কেটে আলু, মশলা ও চিনি মিশিয়ে ফুচকা বানালো। তখন ঘরে নীল আলো ঝলমল করতে লাগলো। বাতাসে ভেসে এলো এক মৃদু হাসির ফিসফিস। হোগো, ফুচকাগুলো এমন কেন হচ্ছে? এগুলো থেকে আলো কেন বেরোচ্ছে বলো তো? তুমি ভয় পাচ্ছ কেন? হয়তো পাতার আলোর জন্যই ফুচকা এমন আলো হয়ে যাচ্ছে। দাও তো, দাও তো একটা, মুখে দিয়ে দেখি কেমন লাগে। হোগো না গো না, এই ফুচকা তোমায় খেতে হবে না গো। পরে যদি আবার কোনো বিপদ হয়? আরে না গো গিন্নি, কিসের বিপদ হবে? তুমি এত ভয় পাচ্ছ কেন গিন্নি? না গো, আমার খুব ভয় করছে। আরে দাও তো, আমি খেয়ে দেখি। আমার কিছু না হলে পরে তুমি খেও, কেমন? হারু একটা ফুচকা মুখে দিল, আর মুহূর্তের মধ্যেই হারুর চোখে ভেসে উঠল বিস্ময়কর দৃশ্য। গ্রামের খালি মাঠে শিশুরা খেলছে, গরিবের ঘরে ভাতের হাঁড়ি জ্বলছে, শুকনো কূপে পানি উঠছে। আরে গিন্নি, ফুচকা মুখে দিতেই আমি কি সব দেখতে পারছি। ই, তোমাকে আগেই বলেছিলাম এই কচু পাতার ফুচকা খেতে হবে না, কিন্তু তুমি তুমি তো আমার কোনো কথাই শুনলে না। আরে আরে, আমার তো কোনো ক্ষতি হয়নি গো। চলো এবার দুজনে মিলে ফুচকা খাই। ফুচকাগুলোর কিন্তু খুব স্বাদ হয়েছে। না বাবা না, আমি কচু পাতার ফুচকা খাবো না, তুমি খাও। ঠিক আছে, দাও দাও, আমাকেই দাও। এত স্বাদের ফুচকা খাওয়ার লোভ কে ছাড়ে বলো তো? কে ছাড়ে? এই নাও তোমার কচু পাতার ফুচকা, এইগুলো তুমিই খাও।
যাই, বাজারে গিয়ে চাল ডাল তেল লবণ কিনতে হবে। গিন্নি বলেছিল ঘরে কিচ্ছুটি নেই, না আনলে আজ রান্নাই হবে না। গিন্নি, ও গিন্নি, তাড়াতাড়ি এদিকে এসো তো। কি গো, কি হলো? এমন করে ডাকছো কেন? গিন্নি, তুমি বললে ঘরে চাল ডাল তেল লবণ কিচ্ছুটি নেই, তাহলে এখানে এক ঝুড়ি ভর্তি এগুলো কোথা থেকে আসলো শুনি? কোথা থেকে আসলে সেটা তো আমি জানি না, কিন্তু আসলে ঘরে কিচ্ছুটি ছিল না, তাই তো তোমাকে আনতে বলেছিলাম। আচ্ছা গিন্নি, যা আছে থাক, এখন যাও গিয়ে রান্নাটা বসাও। আমি ভাত আর ডাল রান্না করেছি, তুমি বাজারে গিয়ে শাক নিয়ে এসো, আমার শাক খেতে খুব ইচ্ছে করছে। আরে, আজকে ভেবেছিলাম কাজ না করে একটু বিশ্রাম নেব, কিন্তু এখন আবার বাজারে যেতে হবে। ইস, যদি বাড়িতেই শাক পেয়ে যেতাম তবে একটা দিন একটু বিশ্রাম করতে পারতাম। শরীরটা আজ একদমই ভালো লাগছে না। হারু শুধু মুখ থেকে কথা বের করতে এক ছুরি শাক হারুর সামনে এসে পড়ল। শাকের ছুরি অমন করে পড়া দেখে হারু তো খুব অবাক হলো। কি কাণ্ড, কি কাণ্ড! গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এখানে এসো, তাড়াতাড়ি এখানে এসো। কি হচ্ছেটা কিটা তোমার সাথে? অমন করে ডাকছো কেন বারবার? তোমার মাথায় কি আকাশ ভেঙে পড়েছে নাকি? আকাশ ভেঙে পড়েনি, কিন্তু মাথার ওপর আকাশ থেকে এক ঝুড়ি শাক পড়েছে গো। এক ঝুড়ি শাক পড়েছে মানে? এই দেখো, এক ঝুড়ি শাক। মা গো মা, আমি তো তোমাকে মাত্রই শাক আনতে বললাম, কিন্তু এইটুকু সময়ের মধ্যে তুমি এত শাক কোথায় পেলে? গিন্নি, আমি মনে মনে বলছিলাম শাক যদি বাড়িতেই পেতাম তাহলে খুব ভালো হতো, অমনি এক ঝুড়ি শাক এসে পড়লো গো। এটা কেমন করে সম্ভব? আচ্ছা, ঘরে তো একটা ডিমও নেই, তুমি বলো তো দেখি ডিমের কথা, এবার দেখি কি হয়। ইস, এখন যদি ডিম পেতাম তাহলে কতই না ভালো হতো। হায় হায়, ওগো, তুমি যা বলছো তাই তো এসে হাজির হয়ে যাচ্ছে। এ কি কাণ্ড! এই কাণ্ড কি করে হচ্ছে? তোমার কাছে জাদু এলো কোথা থেকে? গিন্নি, মনে হচ্ছে ওই কচু পাতার ফুচকা খাওয়ার পর থেকে এমন হচ্ছে গো। ওই কচু গাছটা মনে হচ্ছে জাদুর কচু গাছ ছিল গো, তার জন্যই আমি যেটা বলছি সেটাই সত্যি হয়ে যাচ্ছে। কি যে বলো না, ওটা আবার হয় নাকি? না না গিন্নি, হয়, ঠিকই হয়। ওই কচু পাতার ফুচকাতে জাদু আছে। আমার মনে হচ্ছে ওই কচু পাতার ফুচকা যে খাবে তার অভাব পূরণ হয়ে যাবে গো। হ্যাঁ গো হ্যাঁ, সেটা তো হতেই পারে, কিন্তু কোনো কিন্তু না গিন্নি, আমি ঠিক করেছি। এবার আমি গরিব দুঃখী মানুষদের সাহায্য করব। চলো, রান্নাঘরে চলো, তুমি রান্না করবে আর আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। চলো চলো। ঠিক আছে চলো। শোনো গিন্নি, তুমি রোজ ফুচকা বানিয়ে দেবে আর আমি একটা করে ফুচকা গরিব দরিদ্র মানুষদের খাওয়াবো, কেমন? আচ্ছা ঠিক আছে, আমি প্রতিদিন গোপনে তোমাকে কিছু ফুচকা বানিয়ে দেব, আর তুমি সেগুলো দরিদ্র মানুষদের খাওয়াবে। এরপর হারু সেই কচু পাতাগুলো তুলে আনলো, আর সাথে সেই কচু পাতা দিয়ে কচু পাতার ফুচকা বানিয়ে দিল। হারু হতদরিদ্র মানুষদের একটা করে কচু পাতার ফুচকা দিল। পরদিন দেখা গেল
যে অভাবী খাবার পেত না তার মুখে হাসি ফুটেছে। যার জমিতে বৃষ্টি হয়নি সেইখানে মাঠে পানি উঠেছে। পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ল সুখ আর শান্তি। কি গো, তোমার ভাইয়ের বাড়ি গিয়ে দেখে এলাম, কোনো কিছুর অভাব নেই। ওরা হঠাৎ এত টাকা পেল কোথায়? তাই নাকি? তাহলে তো একবার ওদের বাড়ি গিয়ে দেখতে হয় ওরা কোনো জাদু মন্ত্র পেল কি না। তুমি গেলেই মনে হচ্ছে বলবে ওরা। এমনি না বললে বুদ্ধি দিয়ে বের করব গো গিন্নি, বুদ্ধি দিয়ে বের করব। আচ্ছা ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি যাও তো। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। বর্দা, ও বর্দা, কোথায় তুমি? একটু বাইরে এসো তো। গিন্নি, মনে হচ্ছে কালু ডাকছে। তা আমার বাড়িতে হঠাৎ কি মনে করে আসলো? তোমার ভাইয়ের তো শুধু শয়তানি। দেখো, কচু পাতার ফুসকার কথা মনে হয়েছে আর অমনি চলে এসেছে। চলো বাইরে গিয়ে দেখি, চলো। কিরে কালু, আজ হঠাৎ আমার বাড়িতে কি মনে করে এলি রে? কেন বর্দা, আমি কি তোমার বাড়িতে আসতে পারবো না বুঝি? আসতে পারবি না কেন? অবশ্যই আসতে পারবি, অবশ্যই পারবি। তাহলে অমন করে জিজ্ঞেস করছো কেন? না, তুই তো বড়লোক মানুষ, আমার মতো গরিব মানুষের বাড়িতে তো ভুলেও কখনো আসিস না, তাই আর কি জিজ্ঞেস করলাম। আরে বর্দা, ওসব কিছু না, এমনি এমনিতেই সময় পাই না, আর এদিকে তার জন্যই আসা হয় না আর কি। হ্যাঁ, সে না হয় বুঝলাম, তা আজ কি মনে করে এলি? দেখো বর্দা, আমি ঘুরিয়ে পেঁচিয়ে বলা পছন্দ করি না। শোনো, আমি এসেছি তোমার কাছে গুপ্তধন নিতে। শুনলাম তুমি নাকি গুপ্তধন পেয়েছ, সারা গ্রামের মানুষকে উপকার করে বেড়াচ্ছ। আরে না রে, গুপ্তধন কোথায় পেলাম? ও মানুষে বাড়িয়ে বলছে হয়তো। বর্দা, আমি তো তোমার নিজের আপন ছোট ভাই, আমাকে বলবে না? আরে গুপ্তধন না রে বোকা, এই কচু পাতার ফুচকা খেয়েছি, তাই নিজের সব অভাব পূরণ হচ্ছে রে। কেন, এই কচু পাতার ফুচকায় কি আছে গো দাদা? কি আছে মানে? জাদু আছে, ওটা অভাবী মানুষদের অভাব পূরণ করে দেয়। তাহলে ভাবি, আমাকেও কটা কচু পাতার ফুচকা বানিয়ে দাও না। কালু ভাই, তোর তো কোনো অভাব কিচ্ছুটি নেই রে, তাহলে তুই কেন খাবি রে? এটা তুমি কি বললে বর্দা? আমি রাজার মতো বড়লোক হতে চাই গো। শোন রে ভাই, তোর যা আছে তাই নিয়ে তুই ভালো আছিস রে, আর বেশি লোভ করিস না, কেমন? ইস, নিজেরা বড়লোক হয়ে যাবে আর আমি গরিব থেকেই যাব, তাই না? তোমার এই আশা আমি কখনোই পূরণ হতে দেব না। আমি কচু পাতার ফুচকা খেয়ে রাজপ্রাসাদ চাইব, এই গ্রামের রাজা হব আমি, রাজা। ভাই, কচু পাতার ফুচকা খাবি খা, আমি তোকে বাধা দেব না, কিন্তু প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কিছু চাস না, হিতে বিপরীত হতে পারে। ধুর বর্দা, অত বকো না তো। আমার ভাবনা আমি ভাববো, তোমাকে অত ভাবতে হবে না। ভাবি, তোমার কচু পাতার ফুচকা বানানো হলো নাকি ভাবি? এই নাও, এই নাও তোমার কচু পাতার ফুসকা। দাও দাও দাও, আমার তো আর তর সইছে না। কাল থেকে আমি হব এই গ্রামের রাজা। সবাই খালি আমার আদেশ মানবে। কি গো, গুপ্তধন পেয়েছো? হ্যাঁ গিন্নি, পেয়েছি। চলো ঘুমিয়ে পড়ি, কাল থেকে তুমি হবে
এই গ্রামের মহারানী, আর আমি হব মহারাজ। কিন্তু কি করে হবে সেটা বলো তো। আরে বাবা, তাই নাকি? এটা তো আজব জিনিস। হ্যাঁ গিন্নি, চলো সব কিছু চেয়ে ঘুমিয়ে পড়ি। কাল ঘুম থেকে উঠে দেখব আমরা রাজমহলে ঘুমিয়ে আছি গো। ওগো, তাহলে তাড়াতাড়ি যাও, আমার যে আর তর সইছে না। আমি চাই বিশাল বড় একটা রাজপ্রাসাদ, তাতে হীরা মণি মুক্তায় ভরা থাকবে। আমরা সোনার পালঙ্কে ঘুমাবো, সোনার প্লেটে খাবো। আমার রাজপ্রাসাদে কোনো কিছুর অভাবই থাকবে না। বাবা, ভালোই তো বললে। এবার চলো আমরা ঘুমিয়ে পড়ি। এরপর কালু আর কাকলি ঘুমিয়ে পড়ল। কালুর মনে ছিল লোভ আর অলসতায় ভরা, তাই ফুচকার জাদু তার ওপর উল্টো কাজ করল। তাতে ঘরটা ভাঙা চোরা ঘরে পরিণত হলো, আর সেই ঘরে কালু ও তার বউ মাটিতে শুয়ে আছে। সকাল হয়ে গেছে মনে হয়। এখন আমি চোখ মেললেই দেখবো রাজপ্রাসাদ। আহা, কি যে আনন্দ লাগছে। কাকুলি মিটি মিটি নয়নে চোখ খুলল আর দেখল একটা ভাঙাচোরা ঘরের মেঝেতে শুয়ে আছে তারা। হায় হায়, এই আমি কি দেখছি? রাজপ্রাসাদ তো দূরের কথা, আমাদের আগের ঘরটাও তো নেই। হায় হায় হায়, এ আমাদের কি সর্বনাশ হলো গো। ওগো, কাকুলি অমন করে কাঁদছে কেন? মনে হচ্ছে ওদের কোনো বিপদ হয়েছে। গিন্নি, চলো তো গিয়ে দেখি। হাই হাই ছোট, তোদের বাড়িঘর সব গেল কোথায়? আর তোদের কাপড় চোপড়ের এ কি অবস্থা? আমাদের সব শেষ হয়ে গেল গো দিদি, সব শেষ হয়ে গেল। কাল রাতেও সব ঠিকঠাক ছিল, আজ সকালে উঠেই দেখি এই অবস্থা। কালু, এই কালু, ওঠ ওঠ, দেখ তোদের কি অবস্থা হলো, ওঠ দেখ। ওর মুখে পানি ঢেলে দাও, না হলে উঠবে না। ও তো অচেতন হয়ে গেছে। কে রে মহারাজ কালুর সাথে বেয়াদবি করে? কে? মহারাজ কালু, চোখ মেলে আপনার রাজপ্রাসাদটা তো একবার দেখুন। হায় হায় রে, রাজপ্রাসাদ তো দূরের কথা, আমার আগের বাড়িঘর সব কোথায় গেল? কালু, তোকে বারবার নিষেধ করেছিলাম, বেশি লোভ করিস না। এই জাদু লোভীদের জন্য নয়, শুধু সেই মানুষদের জন্য যারা অন্যের সুখ চায়, অন্যকে সুখে দেখতে চায়। হায় হায় রে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো লোভ করব না। আজ থেকে আমিও ভালো মানুষ হয়ে যাব। আবার সব শেষ, সব শেষ হয়ে গেল। কি করব আমি এখন? কেনই যে লোভ করতে গিয়েছিলাম আমি? আমার সর্বনাশ হয়ে গেছে। সেদিন থেকে কালু বুঝলো আসল জাদু মানুষের হৃদয়। সে হারুর সঙ্গে পরিশ্রম করল। গ্রামের সবাই অবাক হয়ে দেখল কচু পাতার ফুচকা খেয়ে শুধু ক্ষুধা মেটানো নয়, মানুষদের মনেও সুখের আলো ঝলমল করছে। রাত হলে বাতাসে শোনা যেত মৃদু ফিসফিস, যেন কচু পাতাগুলো বলছে ধন্য তারা, যারা আমাদের দিয়ে সুখ বিলায়।